নমস্কার, আমি কণা বসু বর্মন। আপনাদের সকলকে এক্সপার্ট স্পিক্সে স্বাগত। আপনারা অনেকেই শুনে থাকবেন যে আপনার মেরুদণ্ড নেই। হয়তো কথাটা অনেকে মজার ছলেই বলে থাকে, কিন্তু সত্যি যাদের শরীরে মেরুদণ্ড বা স্পাইন ভালো নেই তাদের জন্য কিন্তু এটা ভীষণই সমস্যার। তাই আজকে আমাদের আলোচনার বিষয় হলো স্পাইন বা মেরুদণ্ড। আমাদের এই দৈনন্দিন জীবনের ইঁদুর দৌড়ে 24 ঘন্টা ল্যাপটপের সামনে বা কম্পিউটারের সামনে বসে বা গেমিং বা ফেসবুক অর্থাৎ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিংয়ের জন্য আমাদের স্পাইন বা আমাদের মেরুদণ্ড কিন্তু ভালো থাকতে পারছে না। তো এই সমস্ত বিষয় নিয়েই আমাদের সাথে রয়েছেন আজকে আমাদের বিশেষ অতিথি ডক্টর শুভদীপ ঘোষ। নমস্কার, আমি ডক্টর শুভদীপ ঘোষ। I'm a consultant spine surgeon from Kolkata. ডক্টর উজ্জ্বল কুমার দেবনাথ। This is Dr. Ujjwal Devnath, orthopedics and spine surgeon. ডক্টর চিন্ময় নাথ। নমস্কার, আমি ডক্টর চিন্ময় নাথ, অর্থোপেডিক স্পাইন সার্জন। আমি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং জেআইএস মেডিকেল কলেজের সাথে যুক্ত আছি। এবং ডক্টর সৈকত সরকার। নমস্কার, আমি ডক্টর সৈকত সরকার, সিনিয়র কনসালট্যান্ট স্পাইন সার্জন, মণিপাল হসপিটাল, সল্ট লেক, কলকাতা, অ্যান্ড ডিপার্টমেন্টাল হেড, ডিপার্টমেন্ট অফ স্পাইন সার্জারি, কিমস বারওয়ান। আমি প্রথমেই চলে যাব ডক্টর ঘোষের কাছে। স্যার, আপনি কি আমাদের বলতে পারেন যে আমাদের শরীরে স্পাইন বা মেরুদণ্ডের ভূমিকাটা ঠিক কি, আর সেটাকে কিভাবে আমরা সুস্থ রাখতে পারি, ভালো রাখতে পারি? তো স্পাইন এমনই একটা জিনিস যেটা আমাদেরকে চার পাই জন্তু থেকে দু পায়ের মানুষ হিসেবে দাঁড় করিয়েছে। স্পাইন আমাদেরকে সোজা রাখতে সাহায্য করে, শিরদাঁড়া আমাদের সোজা রাখতে সাহায্য করে। শিরদাঁড়ার হাড় এবং তার মাঝখানে স্পাইনাল কর্ড এবং দু সাইডে স্পাইনাল নার্ভস থাকে, আশেপাশে তার প্যারাস্পাইনাল মাসলস থাকে। এইগুলোর সাহায্যে আমরা দাঁড়াতে পারি। আমাদের শরীরকে একটা ব্যালেন্স দেয়, একটা প্রোটেকশন দেয়, আমাদের ভাইটালস অর্গানগুলোকে প্রোটেক্ট করে। স্পাইনাল কর্ড ব্রেন থেকে শুরু করে তার নিচের দিকের আমাদের শরীরের নিচের অংশগুলোকে তার একটা কানেকশন, তো সেই নার্ভগুলোর মধ্যে দিয়ে আমাদের সিগন্যালস ট্রান্সমিটেড হয়। আমরা যে কোনো সেন্সেশন যেটা পাই সেটা তার স্পাইনাল কর্ডের মধ্যে দিয়ে ট্রান্সমিটেড হয়ে ব্রেনে যায়। আমরা হাত পায়ের যে পাওয়ার পাচ্ছি, আমরা যে শক্তি পাচ্ছি, সেটাও স্পাইনাল কর্ডের মধ্যে দিয়েই যায় এবং পরবর্তীকালে তার স্পাইনাল নার্ভসগুলোর মধ্যে দিয়ে হাতে এবং পায়ের বিভিন্ন মাসলগুলোর মধ্যে ছড়িয়ে পড়ে। সুতরাং স্পাইনের ইম্পর্টেন্সটা অনেকটাই বেশি শরীরের মধ্যে। ওর তার বিভিন্ন কাজ, যেমন তার আমাদের ব্যালেন্সে হেল্প করছে, আমাদের অর্গানগুলোকে প্রোটেক্ট করছে, আমাদেরকে নিউরোলজিক্যালি পাওয়ার এবং সেন্সেশন পেতে সাহায্য করছে। সুতরাং আমরা বুঝতেই পারছি আমাদের স্পাইনের কেয়ার নেওয়া উচিত। স্পাইন যদি ঠিকমতো কেয়ার না হয় বিভিন্ন রকম এই প্রবলেমগুলো দাঁড়াতে পারে। স্পাইন বেঁকে গেলে সেখান থেকে কিছু রকম আমাদের মেকানিক্যাল প্রবলেমস হতে পারে, যেখানে আমরা সোজা করে চলতে পারছি না। আমাদের বিভিন্ন রকম নার্ভের প্রবলেম হতে পারে, যেখানে আমরা হাতের এবং পায়ের ঠিকমতো করে সেন্সেশন পাচ্ছি না বা অনুভূতি পাচ্ছি না বা ঠিকমতো করে পাওয়ার পাচ্ছি না, এবং তার সাথে তো বিভিন্ন রকম ব্যথা পার্টটা চলেই আসছে। ওকে, আমার পরবর্তী প্রশ্ন ডক্টর দেবনাথের কাছে। স্যার, আপনি কি বলতে পারেন যে সাধারণত মেরুদণ্ড বা স্পাইন রিলেটেড কি প্রবলেমসগুলো আমরা ফেস করে থাকি, এবং এটা সব থেকে বেশি কোথায় দেখা যায়, শহরাঞ্চলে নাকি গ্রামাঞ্চলে? That's a good question. The common problems that we face in spinal clinic are herniated disc in young people between 20 and 45 years, low back pain due to degenerative disc disease in young or middle-aged people. Then you have spinal stenosis in elderly group of people who complain of claudication or pain in the calf when walking. There are other problems like spondylolisthesis, which is displacement of one vertebra on top of the other, causing sciatic nerve stretches and pain. There is an increasing trend in India towards spinal problems. For example, there is increase in spinal tuberculosis, spinal tumors, and spinal vascular malformations. So these are the main problems which are facing in India. And there is a vast difference between the rural and the urban health care system. Especially in the urban health care, we have a lot of special spinal surgeons taking care in cities, in different hospitals, which are aggregation of good spinal healthcare system. But on the other hand, the paradox in India is you don't have facilities of basic health in villages or rural system. So
these two differences are main, but also the type of problem patients suffer from are, number one, in rural system or rural population, they have more back pain, especially in the housewives. It has been shown in research 83% of patients come from the group of housewives who are not working. So this is very important research which has been established recently. আমার পরবর্তী প্রশ্ন ডক্টর চিন্ময় নাথের কাছে। স্যার, আমাদের দৈনন্দিন জীবনযাপন কিভাবে আমাদের স্পাইনের উপর এফেক্ট ফেলে এবং কোন কোন অভ্যাসগুলো এটার জন্য বেশি করে দায়ী? আমরা যারা মেরুদণ্ডের চিকিৎসা করি তারা বিভিন্ন ধরনের রোগী পাই। কেউ হয়তো দেখা যাবে ডেস্কে বসে কাজ করেন, কম্পিউটারে বা লেখাপড়া করে ফাইল নিয়ে কাজ করেন। কেউ হয়তো দেখা যাবে যে খুব ভারী কাজকর্ম করেন, যেমন ধরুন অনেকেই বাড়ি তৈরি, কেউ ভারী জিনিস ঠেলা বা ভারী জিনিস তোলা, এই ধরনের কাজ করেন। তো প্রত্যেকেরই আলাদা আলাদা লাইফস্টাইল এবং সেই প্রত্যেকটা লাইফস্টাইলের মেরুদণ্ডের রোগের উপরে ভীষণভাবে তাদের এফেক্ট আছে। এবার প্রথমে শুরু করি যারা ডেস্কে বসে কাজ করেন কম্পিউটার নিয়ে, তাদের ক্ষেত্রে যে চেয়ারে বসেন, যেভাবে তারা অনেক ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে বসে কাজ করেন, তাতে যে পশ্চার বা বসে থাকা বা সামনে ঝুঁকে থাকা কাজ করার ভূমিকা আছে। যা অনেকক্ষণ ধরে রিভলভিং চেয়ারে বসলে বা স্প্রিং লোডেড চেয়ারে বসলে কোমরের উপরে তাদের ভীষণ চাপ পড়ে এবং কোমরের মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায়। কম্পিউটারের সামনে বসে যারা অনেকক্ষণ বসে কাজ করেন, কম্পিউটারের সামনে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে এবং ঘাড় নিচু করে কাজ করবার ফলে ঘাড়ে প্রচণ্ড চাপ পড়ে, মেরুদণ্ডে চাপ পড়ে, তার ফলে স্লিপ ডিস্ক হতে পারে, নার্ভের উপরে চাপ পড়তে পারে, হাড় ক্ষয়ে যায়, হাড় আনস্টেবল হয়ে যায়। এর ফলে ঘাড়ে প্রচণ্ড ব্যথা হতে পারে, হাতে প্রচণ্ড ব্যথা হতে পারে, হাত ঝিনঝিন করে অবশ হয়ে যেতে পারে। কোমরে যাদের প্রবলেম শুরু হয় অনেকক্ষণ বসে থাকার পরে, কোমর ব্যথা হতে পারে এবং তার থেকে পায়েও ব্যথা হতে পারে, মানুষের চলাফেরার সমস্যা হতে পারে। তাছাড়া যারা ভারী কাজ করেন, বিশেষত ভারী ওজন তোলেন, তাদের ক্ষেত্রে কোমরে স্লিপ ডিস্ক হওয়ার প্রবণতা খুব বেশি থাকে। আমার পরবর্তী প্রশ্ন ডক্টর সৈকত সরকারের কাছে। স্যার, আমাদের দৈনন্দিন জীবনের কাজের জায়গা এবং ঘরের কোন কাজগুলো আমাদের স্পাইনকে সব থেকে বেশিভাবে প্রভাব ফেলছে বা এফেক্ট করছে? প্রাত্যহিক জীবনের বেশ কিছু জিনিস যেগুলো হচ্ছে গিয়ে আমাদের স্পাইনের ক্ষেত্রে, মেরুদণ্ডের ক্ষেত্রে ক্ষতিকারক, যেমন হচ্ছে গিয়ে একটানা বসে থাকা। বেশ কিছু অ্যাক্টিভিটিস, যেমন হচ্ছে গিয়ে বিশেষ করে যারা আইটি প্রফেশনাল বা যারা ডেস্ক জব করেন, তাদের কাজের সূত্রে টানা অনেকক্ষণ বসে থাকতে হয়। সেই একভাবে বসে থাকাটা মেরুদণ্ডের পক্ষে ক্ষতিকারক। দুই হচ্ছে গিয়ে কিছু কিছু যেমন ভারী জিনিস, যেমন ভারী ওজন তুলতে যাওয়া, বাড়িতে হোক বা যারা ইয়াং অ্যাডাল্টদের ক্ষেত্রে নতুন জিমে জয়েন করে হঠাৎ করে খুব বেশি ভারী ওজন তুলতে যাওয়া ব্যাড পশ্চারে, সেটা কিন্তু স্পাইনের ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। এবং আজকের মোবাইলের যুগে আরেকটা জিনিস বলাটা খুব জরুরি, যে অনেকক্ষণ ধরে মোবাইল ফোন ঘাড় নিচু করে দেখে থাকলে পারে তাতে সার্ভাইকাল স্পাইনের উপর স্ট্রেস অ্যান্ড স্ট্রেন অনেক বেশি পড়ে, সেক্ষেত্রে নেক পেন হওয়ার সম্ভাবনা বাড়ে। এই সমস্ত জিনিসগুলো আজকের দিনে নেগেটিভলি মেরুদণ্ডের উপর এফেক্ট করে। আবার আমি চলে যাচ্ছি ডক্টর শুভদীপ ঘোষের কাছে। স্যার, আমাদের দৈনন্দিন জীবনে কাজের সূত্রে হোক বা বিভিন্ন কারণে হোক আমাদের বেশিরভাগ সময়টাই কিন্তু কেটে যায় কম্পিউটারের সামনে বসে অথবা গাড়ির স্টিয়ারিং ধরে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে নিজেদের স্পাইনকে ভালো রাখতে পারি সেটা নিয়ে যদি আপনি কিছু বলেন। আচ্ছা, যারা আমরা অনেকক্ষণ ধরে ড্রাইভ করছি বা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করছি, অনেকক্ষণ বসে কাজ করছি, আমাদের নিজেদের স্পাইনের হেলথটাকে মেনটেন করার জন্য আমাদের কি কি করা উচিত? তো সেক্ষেত্রে এক একজনের স্পাইন কিন্তু এক এক রকম আলাদা। তো সবার ক্ষেত্রে কোনো রকম জেনারেলাইজড কথা আমাদের বলা উচিত না। যেমন আমরা অনেকে হয়তো শুনে অভ্যস্ত যে সার্ভাইকাল স্পন্ডিলোসিস অর্থাৎ ঘাড়ে ব্যথা হলেই বালিশ ছাড়া শোবেন না, এরকম কথা কিন্তু সবসময় সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। কারো ক্ষেত্রে ঘাড়টা হয়তো মাথার পেছনের দিকে বেশি চলে গেলে অর্থাৎ এক্সটেনশনে গেলে সেটা ক্ষতি হবে, কারো ক্ষেত্রে ঘাড় যদি ঝুঁকে যায় ফ্লেকশনে গেলে ক্ষতি হবে। তো কারো কারো ক্ষেত্রে কিন্তু বালিশ লাগবে বা কারো কারো ক্ষেত্রে কিন্তু ফ্ল্যাট বালিশ লাগবে বা কারো কারো ক্ষেত্রে বালিশ লাগবে না। সুতরাং সেরকম হিসেবে পেশেন্ট দেখে আমাদের প্রবলেমগুলোকে বার করে তার সলিউশন খোঁজা উচিত, নাম্বার 1। নাম্বার 2, যারা আমরা বেশিক্ষণ ড্রাইভ করছি বা বসে কাজ করছি, আজকাল বিভিন্ন রকম লাম্বার সাপোর্ট পাওয়া যায় যেটা আমাদের স্পাইনের কার্ভেচার ওয়াইজ সেটা তৈরি করা থাকে। তো
তো সেরকম লাম্বার সাপোর্ট ইউজ করে বসা বা খুব জেনারেলাইজড একটা জিনিস করতে হলে যখন আমরা লং ড্রাইভে যাচ্ছি বা যখন আমরা বসে কাজ করছি, পিঠের পেছনে একটা ছোট সাইজের বালিশ ইউজ করে পিঠটাকে সাপোর্ট দেওয়া, এইগুলো হচ্ছে বিভিন্ন রকম পদ্ধতি। আর তাছাড়া আমাদের স্পাইনের ওভারঅল হেলথ মেনটেন করার জন্য আমাদের একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করা উচিত। ঠিকঠাক খাওয়া, জাঙ্ক ফুড অ্যাভয়েড করা, জেনারেলাইজড কথা যেগুলো, বিভিন্ন স্মোকিং, অ্যালকোহল এগুলোর বেশি অ্যাভয়েড করা, রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকা এবং বডি ওয়েটটাকে ঠিকঠাকভাবে মেনটেন করা, স্পাইনের মাসেলগুলোকে ঠিকঠাকভাবে এক্সারসাইজ করানো, এই জিনিসগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে আমরা নিজেদের স্পাইনের কেয়ার নিজেরাই অনেকটা ঠিকঠাকভাবে নিতে পারবো। ডক্টর নাথ, আপনি একটু বিস্তারিতভাবে বলতে পারবেন যে কি কি করলে আমরা আমাদের মেরুদণ্ড বা স্পাইনকে ভালো রাখতে পারবো, বা আমাদের লাইফস্টাইলে যদি আমরা ওয়ার্কআউট অ্যাড করি সেক্ষেত্রে এটা কতটা কি বেনিফিট হতে পারে? আগেই যে প্রসঙ্গটা তুলেছিলাম, যে প্রসঙ্গটা বললাম, যে আমরা বিভিন্ন পেশার মানুষজন তারা যেভাবে কাজ করি, যেভাবে বসে থাকি, যেভাবে চলাফেরা করি, যেভাবে শুয়ে থাকি, সেই বিষয়ে আমরা যদি সঠিক নজর দিই এবং সঠিকভাবে আমরা বসি, যেমন ধরুন আমরা যে কাজ করছি যে পেশায়, সে কাজ তো করতেই হবে, কিন্তু ধরুন একজন ডেস্কে বসে কাজ করেন একজন মানুষ, তিনি যদি তার চেয়ারটা দেখেন যে কিভাবে সঠিকভাবে সঠিক চেয়ার ব্যবহার করতে পারেন, যেমন ধরুন রিভলভিং চেয়ার বাদ দিয়ে তার একটা ফিক্সড পিছনে সাপোর্টওয়ালা চেয়ার, তাতে যদি একটা ব্যাক সাপোর্ট থাকে, যিনি ড্রাইভ করছেন তার যদি যেন একটা ব্যাক সাপোর্ট থাকে, একটানা 1 ঘন্টার বেশি বসে থাকা যাবে না, ঘন্টার পর ঘন্টা একটানা গাড়ি চালানো যাবে না, কম্পিউটারের দিকে 1 ঘন্টার বেশি একটানা তাকিয়ে থাকা যাবে না, এবং কম্পিউটারের যে মনিটর সেটা যেন সঠিক উচ্চতা থাকে, কোনোই যেন ঝুলে না থাকে, কাঁধের উপরে চাপ না পড়ে, কোনোই যেন কোনো সাপোর্টে থাকে, এবং মাঝে মাঝেই একটু অফিসের মধ্যেই পায়চারি করে নেয়। এছাড়া যারা ভারী কাজ করেন, ভারী জিনিস তোলেন, তারা যেন হাঁটুটা একটু ভাঁজ করে তারপরে ওজন তোলেন, যাতে কোমরের উপরে চাপ বেশি না পড়ে। উবুহয়ে যারা কাজ করেন তাদের এইটা এড়াতে হবে, উবুহয়ে বসে কাজ করা চলবে না, মেঝেতে বসে কাজ করা কমাতে হবে। এবারে হচ্ছে গিয়ে ব্যায়ামের প্রসঙ্গে আসি। প্রত্যেকেরই ব্যায়ামটা করা উচিত, সে ধরুন ছোট শিশু থেকে বয়স্ক মানুষ, প্রত্যেকেরই কোমরের ব্যায়াম করা উচিত, এবং কোমরের ব্যায়ামটা দিনে 2 থেকে 3 বার, বেশিক্ষণ নয়, মাত্র 10 থেকে 15 মিনিট যদি করেন তাহলেও তার এফেক্টটা খুবই ভালো, এবং মেরুদণ্ডের মাংসপেশিগুলো এতে সতেজ থাকে এবং সবল থাকে। এই যে মাংসপেশিগুলো ঘাড়ের এবং কোমরের এবং পিঠের, এই মাংসপেশিগুলো যদি সতেজ এবং সবল থাকে তাহলে মেরুদণ্ডের যে সাপোর্ট হিসেবে কাজ করে, এবং মেরুদণ্ড সামান্যতম সমস্যা হলেও সেই সমস্যাটা বাড়তে দেয় না। সুতরাং আমাদের মেরুদণ্ডের যে মাংসপেশিগুলো সেগুলোকে শক্তিশালী করবার ব্যায়াম সবসময় করতে হবে। ডক্টর সরকার, আমাদের স্লিপিং প্যাটার্ন আমাদের স্পাইনের উপর কতটা এফেক্ট ফেলতে পারে? অর্থাৎ আমাদের ম্যাট্রেস যেটা আমরা ইউজ করছি সেটা কিরকম হওয়া উচিত, বা সেটার এফেক্ট কতটা হতে পারে? শুধু তাই নয়, আমাদের শোবার ধরন সেটাই বা কেমন হওয়া উচিত, এটা নিয়ে যদি কিছু আমাদেরকে বলেন। এই যে ব্যাপারটা, যে হচ্ছে গিয়ে অনেকেই এই প্রশ্নটা করে থাকেন, যে হচ্ছে গিয়ে শোয়ার জন্য কিরকম বিছানা বা কিরকম ম্যাট্রেস ব্যবহার করব। এই ব্যাপারে খুব সোজাভাবে বলতে গেলে যে ম্যাট্রেস বা তোষক যাই ইউজ করুন না কেন, সেটা যেন খুব সফট না হয়, বা দীর্ঘদিনের ব্যবহৃত ম্যাট্রেস 8-10 বছর হলে যেটা হয় দেখা যায় যে বহু ডিপ্রেশন এবং আনডিউলেশনস তৈরি হয়, সেই ধরনের ম্যাট্রেস অ্যাভয়েড করা। নর্মালি একটা ফার্ম ম্যাট্রেস রেকমেন্ডেড, যার মধ্যে শুলে পারে একটা নিউট্রাল স্পাইন পশ্চার মেনটেন করা সম্ভব হবে। যদি খুব পুরনো বা যেরকম বললাম যে ডিপ্রেশন বা আনডিউলেশন থাকলে যেটা হয় কি, যে হচ্ছে গিয়ে পশ্চার ঠিক কারেক্ট হবে না, এবং সেখানে সকালবেলায় ঘুম থেকে উঠে ব্যাক পেন বা এই ধরনের কিছু অস্বস্তি পেশেন্ট ভোগ করতে পারে। ডক্টর ঘোষ, এই মুহূর্তে দাঁড়িয়ে এই অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো কি কি আছে, আর মানুষ কতটা লাভবান হচ্ছে এই ট্রিটমেন্ট নিয়ে, যদি সেটা নিয়ে একটু কিছু বলেন আমাদের। আচ্ছা, আজকাল স্পাইন সার্জারি এবং স্পাইনের ট্রিটমেন্ট অনেকটাই উন্নত হয়েছে। প্রথমেই বলে রাখছি, মানুষের যেটা সাধারণত ধারণা যে স্পাইনের অপারেশন করলে হয়তো পরবর্তীকালে অনেক প্রবলেমস হবে, অনেক কমপ্লিকেশনস হবে, এটা কিন্তু এখন খুব একটা প্রযোজ্য নয়। আজকাল আধুনিক ট্রিটমেন্ট অনেক রকম বেরিয়েছে। প্রথমেই বলে রাখি, ম্যাক্সিমাম স্পাইন কন্ডিশনসে ওভার 90% স্পাইন ডিজেনারেটিভ কন্ডিশনস যেটা আমরা ফেস করি বয়সের সাথে, যে চেঞ্জেসগুলো স্পাইনে, ঘাড়ে এবং কোমরে হয়, ম্যাক্সিমাম কেসেই কিন্তু আমরা সেটাকে অপারেশন ছাড়া ট্রিটমেন্ট করতে পারি। অর্থাৎ কিছু মেইনলি এক্সারসাইজের মাধ্যমে, কিছু লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে, কিছু সামান্য মেডিসিনের মাধ্যমে সেগুলো আমরা ঠিক করতে পারি। তারপরে যে পেশেন্টদের অপারেশন লাগে
তাদের জন্য আজকাল অনেক আধুনিক ট্রিটমেন্ট বেরিয়ে গেছে, যেমন মাইক্রো সার্জারি এসে গেছে। আমরা মাইক্রোস্কোপের সাহায্যে, ম্যাগনিফিকেশনের সাহায্যে আমরা সেগুলো খুব মিনিমালি ইনভেসিভ অর্থাৎ খুব ছোট অপারেশন করে পেশেন্টদেরকে সুস্থ করতে পারি, এবং হয়তো যেদিন ভর্তি হয়েছেন সেদিনই অপারেশন করে কয়েক ঘন্টা পরেই আমরা তাদেরকে বাড়ি ছেড়ে দিতে পারি। তাছাড়াও আরও বড় সার্জারিদের জন্য আরও অনেক রকম মডিফিকেশন এসেছে, যেরকম ন্যাভিগেশন, যেখানে আমাদের সার্জিক্যাল অ্যাকিউরেসিটা অনেক বেশি বেড়ে গেছে। এবং তার সাথে সাথে এখন স্পাইনের রোবোটিক্সও এসে গেছে, সেখানে স্পাইনের রোবোটিক্সের সাহায্যেও কিন্তু আমরা আরও প্রিসিশনটা বাড়িয়ে এনেছি আমাদের সার্জারির মধ্যে, এবং সার্জারির কমপ্লিকেশনসগুলো অনেক কমে গেছে। সুতরাং এখন স্পাইন সার্জারি এবং স্পাইন ট্রিটমেন্টসের অনেক অপশনস আছে, অনেক কিছু আছে। কোনো প্রবলেম হলেই অল্পতে দেখাবেন, তার ইজি সলিউশনস আপনারা পাবেন। ডক্টর দেবনাথ, ওবেসিটি আমাদের স্পাইনের উপর কতটা এফেক্ট ফেলতে পারে, আর আমরা এটাকে প্রিভেন্ট কিভাবে করতে পারি? Obesity is a major problem in the cities. Mostly in the affluent society, people are obese because of good eating habits are lacking, and number one. Number two, lack of exercise. Number three, lack of good hydration, and a lot of other diseases like high blood pressure or diabetes. All these are together involved in a new generation problems, which are obesity. And obesity is overweight problems. Overweight can lead to increased weight in the normal spine, and that can affect the spinal posture. It can affect the lower back area, where disc can be degenerated over a period of time because of the weight. That can cause nerve tissue irritation, and this neural irritation can cause back pain and leg pain. A lot of people are there who are suffering from this disease due to the obesity problems, and one has to take care, because the muscle function of your back is important to keep your spine erect. So this muscle function is lacking because of the weakness in the muscles of your back, and all this together can lead to an improper posture. Like it can bend on one side, it can have a forward bending or lordosis of the lumbar spine, which is lack of normal spinal curvature. So all these things can increase or aggravate the back problems more in obese patients. So one has to take care to reduce their weight or prevent any increase in weight by doing regular exercises and some other important aspects of healthcare which one has to institute to themselves. Like one has to take care of their food habits, number one. Number two, regular exercises, taking a break between the work, probably 1 to 2 hours. Ergonomic furniture is used in the workstation. Regular hydration, good dietary habits, and one must walk at least 30 minutes a day to have some reduction in weight. ডক্টর নাথ, স্ট্রেস কতটা এফেক্ট ফেলতে পারে আমাদের স্পাইনের উপরে, আর এই স্ট্রেস রিলিফের কিছু টেকনিক যদি আপনি আমাদের সাথে শেয়ার করেন? স্ট্রেসের এফেক্ট মেরুদণ্ডের যে রোগের উপরে ভীষণ। সেটা মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপ হতে পারে, অথবা শারীরিক চাপ হতে পারে। শারীরিক চাপের কথা তো এতক্ষণ ধরে বললাম, এছাড়া মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেসের এফেক্টও খুব বেশি। তার কারণ কোমরে ব্যথার শুধু যে কোমর থেকেই আসে সবসময় তা নয়, অনেক সময় মানসিক চাপ থেকেও কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা ইত্যাদি হতে পারে। তো আমরা যে কাজ করি সেই কাজের মাঝখানে আমাদের যে কিছুটা ফাঁকা সময় দরকার, আমাদের সঠিক সময় ঘুমানো দরকার। দিনের মধ্যে একটা 6 ঘন্টা অন্তত মানুষের ন্যূনতম যে একটা ঘুম দরকার সেটা ঘুমানো দরকার। মানসিক চাপ, যেমন ধরুন অফিসের কাজ বা আপনি যে কাজের কর্মস্থলের কাজ, সেটা বাড়ি নিয়ে না আসা, বাড়িতে একটা চাপমুক্ত পরিবেশে জীবন কাটানো। তারপরে হচ্ছে গিয়ে যে মানে একটা সপ্তাহের একটা দিন ছুটি উপভোগ করা। তারপরে কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে একটু পায়চারি করে নেওয়া, একটু ব্যায়াম করে নেওয়া। এতে কি হয়, রক্ত সঞ্চালন ব্যবস্থা যেমনি ভালো হয়, যেমনি মাংসপেশিগুলো সতেজ হয়, তেমনি মনটাও সতেজ থাকে। এ থেকে এই কোমরের ব্যথা, ঘাড়ে ব্যথার দেখা গেছে যে তার ইনসিডেন্স অনেক কমে যায়।
আমি এতক্ষণ ধরে বলেছি যে কি করে পশ্চার ঠিক রাখতে হবে, কি করে এক্সারসাইজ করতে হবে। এছাড়াও আরেকটি জিনিস আমার বলার আছে, সেটা হচ্ছে কিছু কিছু নেশা, যেমন ধরুন ধূমপান বিশেষত, তার মেরুদণ্ডের উপরে খুব প্রচণ্ড খারাপ এফেক্ট আছে। এটাতে মানসিক চাপও বাড়িয়ে দেয় এবং মেরুদণ্ডের ক্ষতি করে। তো আপনারা ধূমপান ছাড়ুন, ধূমপান বর্জন করুন, তামাক বর্জন করুন এবং প্রতিদিন এক্সারসাইজ করুন, প্রতিদিন ব্যায়াম করুন। এতে আপনাদের মেরুদণ্ড সতেজ থাকবে এবং আপনারা ভালো থাকবেন। ডক্টর সরকার, আমরা কখন বুঝতে পারবো যে এই মুহূর্তে ইমিডিয়েটলি আমাদেরকে ডক্টরের সাথে কনসাল্ট করার প্রয়োজন আছে? যদি এরকম দেখা যায় যে ব্যাক পেন বেশ কিছুদিন ধরে রয়েছে, যেটা হঠাৎ করে এলো, যেটা নন স্পেসিফিক ব্যাক পেন, অনেক সময় দেখা যায় যে সাধারণ প্যারাসিটামল বা গরম সেঁকেতেই হয়তো 2-4 দিনে চলে গেল, সেরকম নয়। যেখানে ক্রনিক ব্যাক পেন অনেক দীর্ঘদিন ধরে রয়েছে, সেক্ষেত্রে যদি দেখা যায় যে ব্যাক পেন সেই সঙ্গে পা বরাবর রেডিয়েট করছে, যে রেডিয়েটিং লেগ পেন রয়েছে, বা অবশ টিংলিং নামনেস, ঝিনঝিন করছে পা বরাবর, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধান হতে হবে। যদি দেখা যায় যে শুয়ে থেকে বা রেস্ট পেন হচ্ছে, বা যে সমস্ত মানুষের ক্ষেত্রে আগে কোনো হচ্ছে গিয়ে, যেমন মেয়ে ছেলেদের ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সার বা মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের কোনো হিস্ট্রি রয়েছে এবং পরবর্তীকালে তারা ব্যাক পেন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা নিতে হবে, সেটাকে প্রপারলি ইনভেস্টিগেট করতে হবে যে অন্য কোনো কিছু খুব সিরিয়াস কিছু ঘটনা ঘটছে কিনা দেখার জন্য। আমিও অনেকক্ষণ ধরে এই চেয়ারে বসে রয়েছি, জানি না আমার স্পাইনের কন্ডিশনটা এই মুহূর্তে ঠিক কি। বাট থ্যাংক ইউ সো মাচ ডক্টরস, আমাদেরকে এতটা মূল্যবান সময় উপহার দেওয়ার জন্য। আর আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন, তাই দেখতে থাকুন এক্সপার্ট স্পিক্স। থ্যাংক ইউ সো মাচ।